পৃষ্ঠা ২৭, অধ্যায় ৫। অফিসের জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেবিকা দেখতে পেলেন আন্দি আসছে। জানলার কাছে কাঁচে সামনের বড় রাস্তার প্রতিবিম্ব, বাস, ট্রাম, গাড়ি যাতায়াতের নিখুঁত মিনিয়েচার ছবি, অল্প ঝাপসা। জিন্সের উপর কুর্তা চাপানো মেয়েটার ঝাঁকড়া ছোট চুল বলে দেয় সে আর কেউ নয়। দেবিকা আদর করে বলেন, আমাদের আন্দি বুড়ি। উর্মি শখ করে মেয়ের নাম রেখেছিল আনন্দী। তা সে নাম ওর কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা ছাড়া কেউ ডাকল না। কোনো দরকার নেই, তবু আনন্দী ওর ব্যাগে বাড়ি থেকে আনে সকালের কাগজ, মাঝে মাঝে প্রিয় গল্পের বইও নিয়ে আসে। এ বাড়িতে অজস্র বই, তার থেকে যেটা ইচ্ছে তুলে নিয়ে পড়ে আন্দি। দেবিকা অফিসে বেরোবেন এখন, ফিরতে ফিরতে 6:30। ততক্ষণে সূর্য ডুবে গিয়ে মহানগরীর আকাশে অপার্থিব কমলা রং ছেয়ে গেছে। সন্ধ্যের মুখে ট্রাম, বাস, সাইকেল, পদাতিক সবাই মিলে মোড়ে মোড়ে এক ধরনের দুঃশাসন জট তৈরি করে। কেউ কারো কথা শোনে না, সবাই অন্যের পথে পা বাড়িয়ে শরীর বিছিয়ে হট্টগোল তুলে দেয়। 5:30টায় অফিস থেকে ছাড়লেও দেবিকা ঘণ্টাখানেকের আগে বাড়ি ফিরতে পারেন না। তার আসার অনেক আগেই অবশ্য আন্দি চলে যায়। আজকাল তার গান শেখার শখ হয়েছে। গানের মাস্টারমশাই আসার আগেই আন্দিকে বাড়ি আসতে হবে। আন্দির সামনে এখন খোলা বইয়ের মতন ধবধবে একটা ডানা ছড়ানো দিন। এ বাড়িতে তার যাওয়া আসার উপর কোনো বাধা নিষেধ নেই। একতলায় ডান দিকের ছোট ঘরটায় সুধামণি থাকেন। বিছানাতে বসেই তাকে খাওয়াতে হয়, খাইয়ে আঁচিয়ে আবার শুইয়ে দিতে হয়। রিউম্যাটিক হার্ট অল্প অল্প করে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে রক্ত সঞ্চালন না হয়ে পা দুটি অচল হয়ে পড়েছে। অল্পদিন হলো একটি তরুণী মেয়ে তাকে দিনে দেখাশোনার কাজে বহাল হয়েছে। কিন্তু দেবিকা শাশুড়িকে এই পার্ট টাইমারের হাতে সঁপে নিশ্চিন্ত হতে পারছিলেন না। দিন রাতের কাজের মানুষ কেউ নেই। শঙ্কর মানে ছেলের যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু তাকে নানা কাজে বেরোতে হয়। হঠাৎ কোনো ফোন এলো, বেরিয়ে পড়ল ছেলে। আন্দি সমাধানটা জুগিয়েছিল। সে অল্পদিন হলো একটা চাকরি ছেড়েছে, কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছে, কিন্তু কাজ পছন্দ হচ্ছে না। কাজেদের তাকেও পছন্দ হচ্ছে না বলাই বাহুল্য। আনন্দী বলেছিল, রাঙামাসি, আমার তো দিনের বেলাটা পুরো ফ্রি, আমি এসে থাকবো, দিদুকে দেখব। দেবিকার স্বামী বিক্রম সেলসের কাজে প্রায় বাইরে থাকেন। বিক্রম জানেন এই পরিবারের অনেক সিদ্ধান্ত তার পরামর্শ বা মতামত না নিয়েই হয়। তবু বলেছিলেন, উর্মিকে না জিজ্ঞেস করে আন্দিকে অ্যালাউ করো না। আমরা কি এতটা ডিমান্ড করতে পারি? উর্মির বুড়ো জোড়া কুঁচকেই থাকে সব সময়। বলেছিল, এটা আন্দির আর তোমাদের ব্যাপার। ও যদি হঠাৎ বোর্ড হয়ে চলে আসে, আমাকে দোষ দিতে এসো না। কে কাকে দোষ দিচ্ছে? মা মেয়ে কেউ কারো ধার ধারে না, অথচ পিঠোপিঠি বোনের মতন এই ওর পেছনে লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে কপালের টিপটা খুলে আবার লাগালেন দেবিকা। পারফিউমটা তুলেও রেখে দিল ড্রেসিং টেবিলে। চুলে হাত বুলিয়ে নিয়ে নিচে এসে দেখেন খাবার টেবিলে বসে আনন্দী প্লেটে চামচ বাজাচ্ছে। 27 পেরোলো বলে বয়স, যদিও রোগা বলে আর ছোট ঝাঁকড়া চুলের জন্য বোঝা যায় না। মনে হয় 24। মেয়েটা যেন বড় হবেই না ঠিক করেছে। বেরোচ্ছ? আমি কি খাবো, দিয়ে যাও। তুই ব্রেকফাস্ট খাসনি? হয়নি কিচ্ছু, মা দুধ আর পরিচ খেয়ে চলে গেছে। এই রে, রুটি আর ঝিঙে পোস্ত ছিল, খাবি? আনন্দী বাক্য ব্যয় না করে খেতে লাগলো। দেবিকার চার্টার্ড বাসের সময় হয়ে গেছে। সুধামণি স্নানের পরে এইমাত্র ঘুমিয়ে পড়েছেন। খুব মৃদু ঘর ঘর শব্দ হচ্ছে নিঃশ্বাসের। শিফট ডিউটির সেবিকা খাটের পায়ে ঠ্যাস দিয়ে ঢুলছে। এখন কিছুটা সময় সংসারের মাংসপেশিগুলি শিথিল হয়ে থাকবে। রুটি তরকারি খেয়ে আনন্দে একবার সুধামণির ঘরে ঢুঁ মারল। তারপর গুনগুন করে গাইতে গাইতে রান্নাঘরে গেল চা করতে। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, এই গানটা গাইলে মন ভালো হয়। গানের মাস্টারমশাইয়ের মাথায় টাক, চোখের উপলি চশমা। কোম্পানি হাত বদল হবে, চাকরি থাকবে কি থাকবে না সেই চিন্তায় পেপটিক আলসার হয়ে যাওয়ার উপক্রম। তুমি খুশি থাকো গাইতে ওর মুখ কাঁদো কাঁদো হয়ে ওঠে। আনন্দী প্রত্যেকটা গানই নিজের মতো করে গায়। কোথায় লুকিয়ে চুরিয়ে একটা মিড় দিতে হবে, কোথায় দু একটা মাত্রা আইন ভেঙে জুড়ে নেবে, ইচ্ছে মতো একটু রোদ, খানিকটা বৃষ্টি মাখিয়ে নেওয়া। এই সব নিয়ম ভাঙা গান শুনলে মাস্টারমশাই আরও ব্যস্ত হয়ে পড়েন। গ্লানির মেঘে কালো হয়ে যায় ওর মুখ।
উর্মি চেষ্টায় আছে মাস্টারমশাইকে আরও কয়েকটা গানের টিউশন জুটিয়ে দেবার। চায়ের প্যান গ্যাসে চড়িয়ে আনন্দের মনে হলো মাত্র 1 কাপ চা, কেমন স্বার্থপর স্বার্থপর লাগছে নিজেকে। ও প্যাসেজ পেরিয়ে শঙ্খর দরজায় টক টক টোকা দিল। দরজাটা খোলাই, তবে ভেজানো। শঙ্খ বিছানায় শুয়ে শুয়ে উত্তর দিল, কে? তুই চা খাবি? পৃষ্ঠা 29। চা করছিস? তাহলে দিস। বলেই মত পাল্টালো শঙ্খ। না থাক, এখন না। আনন্দী দরজার কাছ থেকে ফিরে এলো। অন্যদিন হলে সে জোর করে ঘরে ঢুকত, কিন্তু আজ শঙ্খর গলায় কি কোনো ধূসর আড়াল ফুটে উঠেছিল? শঙ্খ অন্যদিন তাকে ভিতরে ডাকে, আজ ডাকলো না। চা খেয়ে বইপত্র নিয়ে বসার আগে ঘুমন্ত সুধামণির ঘরের ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখল আনন্দী। একটা প্লেটে কমলালেবুর খোসা ও বীজ পড়েছিল, সেটা সরালো। খাবার জলের জগটা সাবান দিয়ে ধুয়ে আনলো রান্নাঘর থেকে। পাশবালিশের খোল পাল্টাতে দিল ময়নাকে। প্রথম প্রথম আনন্দীকে দেখে বিরক্ত হতো মেয়েটা, এখন সয়েও গেছে, তার উপর বেশ ভালোই লাগে। রানাঘাট থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বালিগঞ্জ স্টেশন, সেখান থেকে বাস। যোধপুর পার্কের এই শান্ত বাড়িতে দুপুরে কোকিলের ডাক শোনা যায় সারা বছর। এলোমেলো হাওয়া বসন্তের গোড়ায় পাতাদের ডাক দিয়ে বাহির ভুবনে নিয়ে চলেছে। 10টা বাজলেই ময়নার ঘুম পায়। স্নানের পর সুধামণি চোখের পাতা দুটি এক করলেই ময়নাকে আঁকশি দিয়ে টাল মারে তার রাতের না হওয়া ঘুম। একখানা ছোট্ট ঘরের একপাশে রান্না, রাতের ভাত জল দিয়ে রাখে ময়না। সে চলে এলে বাচ্চারা খাবে। শীতের রাত হলে একটু তরকারিও রাখা যায়, কিন্তু গরমে গেজে যাবার ভয়। ছেলে মেয়ে দুটো সারা রাত লাথালাথি করে, ঘুমের মধ্যে গায়ে পা তুলে দেয়, মায়ের শুকিয়ে যাওয়া বুক খোঁজে, শৈশবের অভ্যেস। ছোট খাটিয়ার ওপর ময়নার বর ঘুমোয়। যখন ঘুমোয় তার মুখ অল্প অল্প ফাঁক থাকে, তার নাকের ডাকে ঘরের কোণার তেলাপোকারা নড়ে চড়ে বেড়ায়। অথচ ঘুমিয়ে আগে তার দাপট কি! বলে, ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসাই। রোজগার তার ময়নার অর্ধেকও নয়, কিন্তু ময়নার চুল ধরে সে যখন তখন শুইয়ে দেয়, চর লাথি মারে একেবারে অকারণে। রোজ খানিকটা করে না মারলে তার বাংলার ধোয়া জমা মাথা সাফ হয় না। বারমুখ মাগি, ট্রেনে বাসে চেপে উনি রোজগার করে আনছেন, হ্যাঁ? এ কথাগুলো বলতে ভালোবাসে ভবেন। আড়াই আড়াই 5 ঘন্টার যাতায়াত 50 টাকার জন্য, আরও 10 টাকা বেশি হলে যেন পোষাতো। অথচ সেন্টারে নাম লেখানো না থাকলে কাজ পাওয়া যায় না নিয়ম করে। নাম লেখালে 10টা টাকা রোজ হিসেবে সেন্টার কাটবেই। এই অঞ্চলে রুগীর কাজ চালু হয়নি তেমনভাবে। বউ মেয়েরা ঘরে ঘরে অফিস যায় না বলে বিছানায় শোয়া একটা মানুষের কাজকর্ম ঘরের মানুষই সেরে নিতে পারে। কাজের জন্য কলকাতা। হাঁ ক্লান্ত ঘরে ফিরে রাতের রান্না, পরের দিনের জন্য ভাত ফোটানো। বাচ্চা দুটো সারাদিন রাস্তায় খেলে ঘুরে নেতিয়ে পড়ছে। রান্না খাওয়া সারা হতে হতে ভবেন ফিরে। ইঁদুর বিড়ালের খেলা চলে খানিকক্ষণ। ভবেন নতুন নতুন মারের পন্থা বার করে। ময়না চেষ্টা করে মুখ বুজে মার খেয়ে কত তাড়াতাড়ি ব্যাপারটা মেটানো যায়। এরপর ভবেন ভাত খাবে ছড়িয়ে ছিটিয়ে, বমিও করতে পারে। ময়না স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে আর বলে, তাড়াতাড়ি করো, আমার ঘুম পেয়েছে। আকাশ পাতাল জোড়া খিদে ভবেনের শরীরে। ময়নার মনে হয় এর চেয়ে মার খাওয়া অনেক ভালো। পৃষ্ঠা 30। কাঁটাছেঁড়া খাবলানো অবয়ব নিয়ে ঘণ্টাখানেক পর ছেলে মেয়ের মাঝখানে যে শুতে আসে, সে ময়না নয়, একটা কঙ্কাল। ময়নামতির কঙ্কাল। ফোলা ফোলা গাল, ঝুঁটি বাঁধা চুল, ফ্রকটা অবশ্য ছিটের, একটু ময়লা, তবু আদরের মেয়ের বাপ মার। বাপের চায়ের দোকান ছিল সিথির মোড়ে, মাও দোকানে বসত। মেয়ে দোকানে এসে হাত ঘোরালেই পেত সুজির বিস্কুট, খড়খড়ে পাউরুটি। সে আদরের ময়নামতি কত তাড়াতাড়ি কঙ্কাল হয়ে গেল। 1 ঘণ্টা 4 ঘুম। 5টায় বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে স্টেশন। 5টা 22-এর লোকাল ধরে শিয়ালদা। সারাদিন ধরে শরীরে জমে ক্লেদ, ঘাম, দলা দলা রক্ত আটকে জমাট বাঁধে চামড়ার নিচে। তেল না দেওয়া মাথার চুলে জেঁকে বসে যায় বিড়ির ধোঁয়া। কত পুরুষের হাত কতভাবে তার শরীরের খোলা অংশটুকু চেটে যায়। এসব কিছু জড়িয়ে জট পাকিয়ে ঘুম হয়ে ময়নার 2 চোখে জেঁকে বসে 10টার পর। এ বাড়িতে শুয়ে আরাম, কোনো ভয় ডর নেই, কোনো কাটা খোঁচা নেই। প্রথমে খাটের পায়ায় ঠেসান দিয়ে, তারপর গড়িয়ে নিচের মাদুরে। কতদিন ঘুম ঘুম ভেঙে ক্ষীণ গলায় সুধামণি জল জল বলেছেন, সে গলা ময়নার স্বপ্নের গলি ঘুচিতে গিয়ে সেঁধিয়েছে।
হয়তো শঙ্খ যেতে যেতে দরজায় থেমে ডেকে তুলেছে ময়নাকে। এ বাড়ির বৌদি অফিস যায়, যাবার আগে ওষুধপত্র জলখাবার খাইয়ে যায়। মাঝ দুপুরে যে হালকা পথ্য দেওয়া হয় সেটা ময়নাই খাওয়ায়। এত সুখের মাঝখানে হঠাৎ একটা জামা প্যান্ট পরা মেয়ে এসে ময়নার কাছে খবরদারি করবে, এতে মনে মনে গজগজ করছিল ময়না। কিন্তু কদিন পরেই তার মনে হলো আনন্দীর মন যতটা সুধামণির জন্য ততটা খবরদারিতে নেই, বরং কাজ অনেকটাই সে হাতে হাতে করে দেয়। সুধামণি উঠলে খাটের পাশে চেয়ার টেনে বসে গল্প করে। ময়নার সঙ্গে নানা রকম ঠাট্টাই আর কেউ চলে তার। আনন্দী তাকে বাড়ি থেকে ভাত আনতে বারণ করে দিয়েছে। অতটা পথ খাবার পচে নষ্ট হলে সে আরেক ঝামেলা। মুখার্জিদের বাড়ি আজ 3 দশক ধরে একটা তীব্র শোক ভুলবার চেষ্টা করছে। আগুন স্তিমিত হয়ে প্রায় দৃষ্টি অগোচর হয়ে এসেছে, তবুও যেন শীতের কুয়াশার মতন জড়িয়ে আছে বাড়িটার প্রতি কোণে, সিঁড়ির গায়ে, সিলিংয়ে। দেওয়ালে তপেশের কোনো ফোঁটো নেই। সুধামণি এখনও সইতে পারেন না। দেবিকাই লক্ষ্য রাখে এসব খুঁটিনাটির উপর। হঠাৎ যেন প্রসঙ্গ তুলে কেউ শাশুড়িকে পীড়া না দেয়। সুধামণির 80 বছরের জীর্ণ হাড়গুলি যেন আর কষ্ট না পায়। বিক্রমের চাকরিতে উন্নতি তাকে আরও ব্যস্ত করে তুলছে যত দিন যাচ্ছে। জোনের হেড হিসেবে ছোটোখাটো অফিসগুলি তাকে দেখাশোনা করতে হয় নিয়মিতভাবে। দেবিকা চাকরি করে নিতান্ত অভ্যাস বসে। দেওরের আকস্মিক মৃত্যু তাকে জীবন থেকে প্রায় উপড়ে নিয়েছিল। শরীরের ভিতরে বাড়তে থাকা তার প্রথম সন্তানের অঙ্কুর শোকের অভিঘাতে নষ্ট হয়ে যায়। মরতে মরতে অকারণে বেঁচে উঠেছিল দেবিকা। তপেশ ছিল দেবিকার থেকে বছরখানেকের ছোট। বৌদির কাছে তার যাবতীয় আবদার উৎপাত। পৃষ্ঠা 31। বাড়ির কনিষ্ঠ সন্তানের স্বভাব যেমন হওয়ার কথা, দেবিকাও প্রতিদানে তাকে জড়িয়ে দিয়েছিল তীব্র স্নেহ মায়া দিয়ে। বছর চারেকের বড় দাদার সঙ্গে তপেশের সমান্তরাল দূরত্ব কখনো ঘুচেনি। দাদা একবারই তাকে যেচে অ্যালজেব্রা শিখিয়েছিল ক্লাস 7-এ, ওই শেষ। নতুন জামা কেনা হলে বিক্রম ছোঁ মেরে ভালো রঙটা নিজে নিত। নতুন কলমও লিখে পুরনো করে দিলে তবেই পেত তপু। তপুর দুষ্টুমির যাবতীয় গল্প স্কুল থেকে ফেরার আগেই বাড়িতে রিলে হয়ে যেত। মা জানো তপু কী করেছে আজ, বলে বড় বড় পা ফেলে আগে বাড়ি এসে বিক্রম ভাইয়ের কীর্তিকলাপ ফাঁস করে দিত। স্কুলের গণ্ডি পেরোবার পর কলেজ আলাদা বলে কিছুটা স্বস্তি এসেছিল, দূরত্বজনিত শান্তি। তবে বিক্রম ততদিনে মনের দিক দিয়ে দূরে চলে গেছে অনেকটাই। ছটফট ছটফটে দুরন্ত অসহিষ্ণু তপেশের যে কোনো প্রতিক্রিয়ায় বিক্রমের মনে হতো বাড়াবাড়ি। অথচ নিজের পরিশীলনের পাঁচিল তুলে বিক্রম চেষ্টা করত প্রাণপণে তপুকে সহ্য করতে। দুই ছেলের ভিতরকার ফাঁকার খবর কেবল রাখতেন সুধামণি। নানাভাবে ভুলিয়ে ভালিয়ে এক থালা থেকে ভাত মেখে খাইয়ে দুজনকে দুকোলে ঘুম পাড়িয়েও তিনি দুই সন্তানকে মেলাতে পারেননি। মায়ের আদরে অস্থির হয়ে বিক্রম হয়তো উঠে গেছে, তপেশ মায়ের কোলে মুখ গুজে পড়ে থেকেছে, অথবা থালার মাখা ভাত নিজেই চেটেপুটে শেষ করেছে। এ বাড়িতে বৌদি আসার পর তপেশ প্রথম প্রথম চেষ্টা করেছিল সাবধানী দূরত্ব রেখে একটু হিসেব নিকেশ করে চলতে। কিন্তু যা তার স্বভাব নয় তার অভিনয়ও সম্ভব না। এই জন্য তার অভিমানের আনাড়ি গলা দেবিকার চোখে পদে পদে ধরা পড়ে যেত। বিক্রম তপেশের বাবা জগন্নাথ তখনও বেঁচে। জগন্নাথ সুধামণির শখ ছিল গ্রামোফোন রেকর্ডের গান শোনা। খাওয়া দাওয়া সেরে প্রৌঢ় প্রৌঢ়া নিজেদের ঘরে পানের সরঞ্জাম নিয়ে রেকর্ড মাতিয়ে বসতেন। বিক্রম ক্রসওয়ার্ড পাজলের বই অথবা ম্যাগাজিন নিয়ে খাটে গা এলিয়ে দিত। তপেশের বাড়ি ফিরতে দেরি হতো, তার জন্য রান্না ঢেকে টেবিলে রেখে চলে যেত কাজের মেয়েটি। সুধামণি বলতেন, তুমি শুয়ে পড়ো বৌমা, তবু কখন আসবে কিছু ঠিক নেই। এন্টালিতেও বিক্রমদের পৈতৃক বাড়ির দু একটা ঘর খালিই থাকত। দুই ছেলে, বাবা মা, এক নতুন বউ। জেঠু সকাল সকাল বলে গেছেন তার ঘর খালি। বন্ধ ঘরের বন্ধ ঘরের জানলা কপাট নড়ে উঠলে বুক ছাঁট করে উঠত দেবিকার। তার বাপের বাড়ি ভবানীপুরের ট্রাম রাস্তার উপর, সেখানেও মাঝরাতে নানা রকম ধাতব কোলাহল আর রাস্তার চড়া আলোয় ঘুমোনো মুশকিল। তবে দিনকাল ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করেছে সারা শহর জুড়েই। ক্রিস্টোফার রোডের যে প্রান্ত নির্জন কবরখানা পেরিয়ে আধো অন্ধকারে চিনেপাড়ার দিকে চলে গেছে, সেখান থেকে শেয়ালের ডাক ভেসে আসত।
পথের আলোগুলো বিরল, সন্ধ্যের একটু পরে দোকানপাটের ঝাঁপ বন্ধ হয়ে যায়। মানুষ ঘরের দরজা খুলতে হলেও মধ্যে একটু সূক্ষ্ম ফাঁক রাখে। কেউ কাউকে বিশ্বাস করে না, পাছে কারোর জন্য পুলিশের হামলা হয়ে যায় বাড়িতে। বিপ্লব তার নিজস্ব নিয়মে জঙ্গম স্বভাবের বশে গ্রামান্তরে ছড়াচ্ছে, তার ঢেউ এসে লাগছে শহরে। এটা আবার পড়ছি। বিপ্লব তার নিজস্ব নিয়মে জঙ্গম স্বভাবের বেশে গ্রামান্তরে ছড়াচ্ছে, তার ঢেউ এসে লাগছে শহরে। চালের দামের জন্য কোথায় গ্রামের মানুষ পাটের পাতা সিদ্ধ করে নুন দিয়ে খাচ্ছে, তা নিয়ে শহরের মাথা ব্যথা নেই। গ্রামাঞ্চলের শ্রেণীবিন্যাস কী, শ্রেণীশত্রুদের কীভাবে কারা খুঁজছে, কারা গঠনমূলক ও খতম বিরোধী, কারা সংশোধনবাদী, এসব কোনো কিছু বলতে চায় না সাবধানী শহরাঞ্চল। তারা নির্জনতা দেখলে ভয় পায়, ভয় পায় জটলাকে। পৃষ্ঠা 32। অচেনা মানুষ দেখলে ভাবে আইবির লোক কিংবা হন্তারক। সন্ধ্যের আগে ঝাঁপ ফেলে ঠোঁট বন্ধ করে বসে থাকে শহর। ব্রাজিলের আরবান গেরিলা তত্ত্ব জানে না কলকাতার মধ্যবিত্ত, তবু তার চারপাশের নৈরাজ্যকে আতঙ্কিতভাবে দেখে দেখে ভয় পায়। স্কুল কলেজে টেনশন, পরীক্ষা ভণ্ডুল, পথে খুনোখুনি, মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে কেউ বুঝতে পারছে না। অথচ গুম গুম করে পুলিশের ট্রাক টহল দেয় মধ্যরাত্রে। হঠাৎ হানা দিয়ে সাদা পোশাকের পুলিশ কোনো কিশোরকে তুলে নিয়ে চলে যায়। ওয়ারেন্টবিহীন গ্রেফতারের শিকারীরা কেউ ফিরে আসে জিজ্ঞাসাবাদের পর, একটা চোখ বা শিরদাঁড়া খুইয়ে। কেউ বা ফেরে না। 72 সালের এমন এক অঘ্রাণ সন্ধ্যায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল এক তরুণী বধূ, দেবিকা। মধ্যরাত পেরোলে শেয়ালের বুকচাপা ডাকে তার খেয়াল হয়েছিল তপেশ ফেরেনি। 1:30 বাজে। বিক্রমকে আলতো ঘাতের মৃদু চাপ দিয়ে ডেকে তুলেছে দেবিকা। মা বাবা নিচে ঘুমোচ্ছেন অবশ্য, তবু সাবধান হওয়া। কিছুটা সময় হাঁ করে লাল ঘুম ভাঙা চোখে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়েছে বিক্রম। তারপর নিজেই চমকে ধর্মর করে উঠে বসল। উফ, পাজিটা আসেনি এখনো? কোথায় যায় রোজ? তোমাকে বলে যায়? দেবিকার সারা শরীরে তখন ছড়িয়ে পড়েছে মৃদু শীতবোধ আর ভয়। অল্প অল্প কাঁপছে তার পা থেকে মাথা, যেন ঝড়ে আক্রান্ত হয়েছে কোনো ক্ষীণ তনু গাছ। কত কথাই তাকে রোজ বলে গেছে তপেশ, যা সে মা বাবাকে বলার কথা ভাবতেই পারে না, দাদাকে তো নয়ই। অথচ প্রায় অচেনা অন্য বাড়ির একটি মেয়ের কাছে তপেশ প্রগল্ভ শিশুর মতন। সংগঠনের নানা কূট বৃত্তান্ত অনায়াসে হাসতে হাসতে রসিয়ে বলে তপেশ। নেতাদের মন কষাকষির অভিনয় দেখায় ভাত মাখা আঙুলে। ইতিমধ্যে বেশ কবার গ্রামাঞ্চল ঘুরে এসেছে সে। বর্ধমান, হুগলি, মেদিনীপুর। প্রাথমিক ইউনিট তৈরির কাজে সংগঠক হিসেবে তার জুড়ি নেই, এ কথা শত্রুতেও বলবে। সেই সময়গুলোই টানা বেশ কদিন ধরে কলকাতার বাইরে থাকতো তপেশ, নাটকের খোঁজে তাকে নানা প্রান্তে টানে। এ কথাই বিশ্বাস করতে চেয়েছে বাবা মা দাদা। হত্যার রাজনীতিকে মন থেকে মেনে নিতে পারেনি বলে ওরা হয়তো ভেবেছিলেন আগুনের আঁচ কোনো দিন তাদের হাসি খুশি নাটক পাগল ছেলের গায়ে লাগবে না। তোমাকে বলে যায়? বিক্রমের ঘুম ভাঙা এই প্রশ্নের সঙ্গে সঙ্গে মনের মধ্যে তোলপাড় করতে লেগেছিল দেবিকার। তপেশকে কি ও কখনো সাবধান করেনি? কখনো বলেনি তপেশ এইসব ছেড়ে দাও, কেবল নাটক, নিছক নাটক নিয়ে থাকো? বলেনি দাঁড়াও মাকে বলছি, দাদাকে বলছি, ওরা তোমার বিপ্লব বার করবে? দেবিকার অবাক হয়ে বড় বড় চোখে শোনা, চিবুকে মগ্ন কচি আঙুলগুলি আর বড় মাছের টুকরোটা দেওরের জন্য বাঁচিয়ে রাখার অগাধ প্রশ্রয়, এরা ভুল মন্ত্র দেয়নি তো তপেশকে? পৃষ্ঠা 33। এখন থানায় ফোন করা, হাসপাতালে খোঁজ নাও। বিরক্তভাবে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে গায়ে গরম চাদর জড়াচ্ছিল বিক্রম। দেবিকা শিউরে উঠল। বালাই ষাট, ও কী কথা? হাসপাতাল কেন? দুঃসময়ের প্রথম ঝাপটা এসে লাগলো সুধামণির বুকেই। সকাল 8টা নাগাদ। পুজো কমিটির 2জন লোক ব্যস্ত হয়ে বিক্রমকে খুঁজছিল। বিক্রমকে সামনে না পেয়ে তারা নিতান্ত নির্বুদ্ধের মতো সুধামণিকে বলে, আপনাদের বাড়ির একজন খুন হয়েছে, তার থানায় চলুন। পোড়া এক গাছের মতন হঠাৎ ভেঙে পড়লেন সুধামণি। দেবিকা পেছনেই ছিল, মা পাখির মতো দুহাত বাড়িয়ে
শাশুড়িকে বুকে জড়িয়ে নিতে নিতেই তারও চোখের সামনে ঘনিয়ে আসে অন্ধকার। পেটের মধ্যেটা এক অদ্ভুত ব্যথায় মোচড় দিচ্ছে। একটা নাম সেই অন্ধকারে বিদ্যুৎ খেলিয়ে ফুটে উঠল দেবিকার মনের সামনে। উর্মি, উর্মি, উর্মি। তপেশের বড় আদরের, বড় যত্নের ধন। উর্মি, তোমার কি হবে? পাজামা পরা, চুল না আঁচড়ানো, উদ্ভ্রান্ত বিক্রম তখন চাদর লুটিয়ে দ্রুত নেমে আসছে সিঁড়ি বেয়ে। পৃষ্ঠা ৩৩, ষষ্ঠ অধ্যায়। ব্যথার অভিঘাত সহ্য করার পদ্ধতি এক একজনের এক এক রকম। তপেশের মৃত্যু সুধামণি আর জগন্নাথকে সম্পূর্ণ স্তব্ধ করে দিল। মৃত্যুর চেয়েও বেশি বাজল মৃত্যু পরবর্তী নানা কাটাছেঁড়া, কাদা রক্তমাখা পঙ্কিল ঘটনাক্রম। ওরা হঠাৎই একেবারে অচল ও চুপচাপ হয়ে গেলেন। চোখে জল নেই, খাওয়া ঘুম দুটোই অন্তর্হিত। জড়ভরতের মতো বিছানায় বসে আছেন। স্নান করা, কাপড় বদলানোর জন্য বারবার সারতে হয়। খাবার থালায় বেড়ে মুখের সামনে ধরলেও ঠোঁট এঁটে শক্ত করে থাকেন। বিক্রম চাকরিতে খুব পুরনো হয়নি, তবু উদ্ভ্রান্তের মতো এখানে ওখানে অফিস ফেলে দৌড়োদৌড়ি করছিল। ছেঁড়া খণ্ডিত একখানা পা থেকে পুরো শরীরটা আবিষ্কারের পথ ছিল যতটা দুর্গম ততটাই দুঃখের। ১৩ নম্বর বস্তির সামনের পুকুর থেকে বাকি দেহটা পাওয়া গেছিল আরও ৩ দিন পর। বারবার লাশ লাশ শুনতে শুনতে বিক্রমের কান তখন ভোঁতা। তদন্তকারী পুলিশ অফিসারের ঠোঁটের কোণে থুতুর সঙ্গে যে উল্লাস উছলে উঠত, তাই একটানা দেখতে দেখতে যন্ত্রের মতো প্রশ্নের উত্তর দিত বিক্রম। তদন্তে সহযোগিতা। একজন কর্তব্যপরায়ণ নাগরিক আর কী করবে সহযোগিতা ছাড়া? যার আছে মানে ছিল তপেশের মতো ভাই। ভাইয়ের এই অতীতের নানা ছবি, চিহ্ন, সাক্ষ্য প্রমাণ জাতীয় স্প্লিন্টার তুলে এনে টেবিলে সাজিয়ে চমকে দেওয়া হতো বিক্রমকে। সে যে কিছু জানে না, এই স্বীকারোক্তি বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল একেবারে গোড়াতেই। কেন কিছু জানে না ভাবতে ভাবতে ফাঁকা মাথায় ভবানী ভবনের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকত বিক্রম। পৃষ্ঠা ৩৪। বেদনার কোনো বোধ তার অবশ্যই ছিল না। ওই রকম সময়ে বেদনা থাকে না। সম্পূর্ণ অচেনা অথচ এক বাড়িতে থাকা তার ভাইয়ের হঠাৎ টুকরো হয়ে যাওয়া বিক্রমের মধ্যে ধীরে ধীরে মেঘস্তূপের মতন অপার এক বিরক্তির বোধকে তৈরি করত। আবার একই সঙ্গে ছোটবেলার নানা স্মৃতির আলুর মতো এসে সে মেঘ পৃথিবীতে খেলা করত। সারাদিনে অর্জিত নানা শ্লেষ, অপমানের টুকরো, নির্মমতা সব কিছুই নিজের মধ্যে ভরে নিয়ে ঘুমোবার চেষ্টা করত বিক্রম। ঘুমের ওষুধ লাগত, ওষুধের ঘুম হতো ঘোরের মতন, অথচ দুঃস্বপ্ন খচিত। প্রথম প্রথম দেবিকা চেষ্টা করেছিল ওই বাড়ির সকলের ক্ষতে প্রলেপ দিতে, একা হাতে নিজের মতো করে। শ্বশুর শাশুড়ির খাওয়া দাওয়া স্নান সবই তার দেখাশোনার উপর দাঁড়িয়ে। দিনের শেষে বিক্রম আসে, তাকেও যত্ন করতে হয়, ভোলাতে হয়। দেবিকার দিকে তাকাবার কেউ নেই। সারাদিন এ বাড়ির জ্যোতিহীন স্তব্ধতা জাঁতার পাথরের মতো চেপে মারতে চাইতো তাকে। বিক্রম চায়নি আত্মীয় স্বজন কেউ আসুক, এসে বাড়িতে থাকুক। এই শোকের মধ্যে যেন লজ্জা আছে, এইরকম বিশ্বাস ছিল বিক্রমের। দেবিকার মনে হতো কেউ এলে ভালো হতো, সুধামণির বোনেরা বা বিক্রম তপেশের মাস্তুতো খুড়তুতো ভাইদের কেউ। তপেশের মৃত্যুর জন্য দেবিকার কোনো গ্লানিবোধ ছিল না, লজ্জা নয়, বরং উল্টে বিক্রমের উপর রাগই হতো একটু। বিক্রম তো ভাইকে চেনেনি কোনো দিন, লজ্জা পাবার ও কে? শ্বশুর শাশুড়ির পাথর হয়ে যাওয়া দুঃখের সঙ্গে নিত্যকার লড়াই ভিতরে ভিতরে জীর্ণ করে দিচ্ছিল দেবিকাকে। কিন্তু কাকে বলবে এইসব? সকলেই নিজের নিজের আলো অন্ধকারে ডুবে আছে। দেবিকা বুঝতে পারেনি তপেশের চলে যাওয়া তাকে কতখানি বেজেছিল। কোলের সন্তানকে হারানোর মতন তীব্র শোককে সে চিনতে পারেনি। অথবা নানা কাজে নিজেকে জড়িয়ে রাখতে রাখতে দেবিকা ভাবতে শিখেছিল এ তেমন কিছুই না। একজন ছিল, সে রোজ কথা বলতো, নিজেকে দেবিকার কাছে মেলে ধরত, নিজের বোকামি নিয়ে হাসত, ব্যর্থতার কথা বলতে বলতে থেমে যেত। প্রেমের বৃত্তান্তে এসে অদ্ভুত ছায়াময় হয়ে উঠত তার দু চোখ। প্রতিদিন, প্রায় প্রতিদিন, নানাভাবে। সে আর নেই। দেবিকাকে আর ভাত ঢাকা দিয়ে বসে থাকতে হবে না। শীতের রাতে কাঁপতে কাঁপতে দরজা খুলে যেতে হবে না নিচে। সে নেই তো কি?
দেবিকার নিজের সন্তান আছে। বেশি দেরি নেই, বৈশাখের শেষেই এসে হাজির হবে। আঙুন রঙা শিশু, সেই ভোলাবে দেবিকাকে। এ বাড়ির সমস্ত কাটা ছেঁড়া দুঃখ শোক মুছে দেবে তার দুধের গন্ধ ভরা কচি হাতে। শরীরের অস্তিত্বের গভীরে মানুষের এক মন থাকে, তাতে আপনা থেকেই বাইরের ঘটনার সুখ দুঃখের ছায়া পড়ে, ছায়ার ভাঙা গড়া চলে। দেবিকার সেই ভিতরের মন তপেশকে ভোলেনি। মৃত্যু শোকের দিন 15-র মাথায় দেবিকার ভিতরে বাড়তে থাকা অঙ্কুর উচ্ছিন্ন হয়ে গেল, রক্তস্রোতে ভেসে চলে গেল অবোধ একটি জীবন। হাসপাতালে দেবিকা, বাড়িতে অচল অবস্থা। বিক্রম গিয়ে ছোট মাসিকে ধরে এনে সে যাত্রা বিপদ থেকে রক্ষা পায়। তখনও কারো মনের অবস্থা এমন নেই যে উর্মিমালার খোঁজ নেয়, তাকে সান্ত্বনা দেয়। পৃষ্ঠা 35। বিক্রম উর্মির নাম কয়েকবারই শুনেছে দেবিকার মুখে, তবে সুধামণি তাকে দেখেওছেন। উর্মি দুবার এ বাড়িতে এসেছে। মাথায় ঠাসা ছোট্ট ছোট্ট কোঁকড়া চুল, কালো পাথরে খোদাই মূর্তির মতন চিবুক, পাতলা ঠোঁট। খুব অল্প কথা বলে, অথচ তার 2 চোখ ও সমস্ত অবয়ব হয়ে থাকে উৎকর্ণ। পায়ে হাত টাত দিতে দিতে ভালোবাসে না উর্মি, এটা সুধামণিও দেখেছেন। অথচ তার ব্যবহারে আন্তরিকতার কোনো খাদ নেই। সে যে একদিন এ বাড়িতে আসছে এটা স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়েই উর্মি স্বচ্ছন্দ হয়ে চলে ফিরে বেড়াচ্ছিল, রান্নাঘরে একবার, তারপর সুধামণির শোবার ঘরেও। রেকর্ডের তাক খুঁটিয়ে দেখে নানা মতামতও দিয়েছিল। এই দুদিনই বিক্রম ছিল না বাড়িতে। তপেশের মুখে উৎকণ্ঠা মেশানো লজ্জা ছিল। ও কিছুতেই সহজ হয়ে এক জায়গায় বসতে পারছিল না। ছটফট করে বেড়াচ্ছিল, একবার উর্মির, একবার দেবিকার পেছনে। শেষে দেবিকা শাসানোয় নিজের ঘরে গিয়ে বসে। একাধারে তাত্ত্বিক পণ্ডিত, অন্যদিকে নাটক লেখা, জনসংযোগে তুফান ছেলের এই চেহারা দেখে দেবিকা কোন দিকে তাকাবে ভেবে পায় না। অথচ শাশুড়ির সামনে বেশি ঠাট্টা করাও অশোভন দেখায়। সেই উর্মি তপেশের মৃত্যুর পর যেন হঠাৎ সেও ধোঁয়া হয়ে উড়ে গেল। মর্গে সেলাই করে জোড়া লাশ দেখতে কেউ উর্মিকে খবর দেয়নি। দিলেও উর্মি আসত কি না সন্দেহ। তপেশের মৃত্যুর খবর দিয়েছিল ওদের দুজনের বন্ধু তন্ময় চৌধুরী। চিঠি পাঠিয়েছিল অচেনা লোকের হাতে, নিজেও আসেনি। ততদিনে অবশ্য কাগজ, পাড়ার গুঞ্জন সব কিছুর মধ্যে উথলে উঠেছে তপেশের মৃত্যুর সংবাদ। তপেশের হত্যাকারী কারা তা তখনও স্পষ্ট নয়। পলিথিনে যত্ন করে মোড়া যে হাত চিঠি তার পরিত্যক্ত ঝোলায় মধ্যে পাওয়া গিয়েছিল, তাতে লেখা ছিল, ভুল করে খতম করেছি, চিনতে পারিনি, ক্ষমা চাইছি। এই চিঠি যে তাদেরই, এমন ভাবার কোনো কারণ ছিল না। ভুল করে খতম মানুষ পুলিশের হাতেও হয়। তখন এমন চিঠি লেখানো, পকেটে বা ব্যাগে রেখে দেওয়া সবই সম্ভব। মৃত্যুর আগের সন্ধ্যে তপেশ উর্মির কাছে আসেনি। ওদের বাড়ি থেকে ফেরার পথে এই নিধন হলে রক্তের গন্ধে গন্ধে পুলিশ উর্মিকে ছাড়ত না। যদি তপেশ আসতো বড় ভালো হতো। পরে সারা জীবনকাল ধরে একটু একটু করে এই কথাটা ভেবেছে উর্মি, কত ভালো হতো। উর্মির মধ্যে তাদের সন্তানের এসে পৌঁছনোর খবরটা তপেশকে দেওয়াই হলো না। তপেশের মৃত্যুর পর যেন হত্যাকারীদের সতর্ক করে দিতেই নিজের মধ্যে লতিয়ে উঠতে থাকা প্রাণটিকে নিয়ে আনন্দিত, সজীব হয়ে উঠতে থাকল উর্মি। সেই সময় তার চোখের চিবুকের ইস্পাতে ঝিলিক যদি কেউ দেখতে পেয়ে থাকে, তবে তার দৃষ্টি অতি সূক্ষ্ম। সন্তানকে পৃথিবীতে আনাই হয়ে দাঁড়ালো উর্মির লক্ষ্য। মৃত্যুর সঙ্গে মোকাবিলা করবার তার নিজস্ব পদ্ধতি। প্রথম প্রথম তো কেউই জানতো না, মা দাদা কেউ না। উর্মির বাবা ছোটবেলাতেই চলে গেছেন। শরীরে সন্তানের লক্ষণ স্পষ্ট হতে মা ভীত হয়ে উঠে বললেন, এ কি রে উর্মি, কী করবি? এখন তো কিছু করার নেই, ডেট সেই সেপ্টেম্বরে, সামনের মাসে চেক আপ আছে একটা। পৃষ্ঠা 36। উর্মির দাদা সঞ্জয় তপেশকে চিনত। রাজনীতিতে তারা চিরদিন উল্টো, কিন্তু তপেশকে ভালো না লাগা প্রায় অসম্ভব। তার উপর সে উর্মির প্রিয় পাত্র। ছোটবেলা থেকেই উর্মি দাদার হাত ধরা, দাদা ও বোনকে আগলে রাখে বুক দিয়ে। ভয় পাওয়া মা আর পাথরের মতো কঠিন উর্মি, এই দুজনের মাঝখানে পড়ে সঞ্জয় খরায় ফাটা মাটির মতন দিন হতে লাগলো। সঞ্জু, তুই ওকে বোঝা, এখনো সময় আছে।
এরপর কিছু করতে গেলে প্রাণ নিয়ে টানাটানি হবে। কাকে বোঝাবে সঞ্জয়? মৃত্যুর ছায়া গায়ে মেখে যে মেয়ে নিজের ছোট্টবেলার দোলনা বার করছে চিলেকোঠা থেকে, পুরনো ধুতি খুঁজছে কাঁথা বানাবে বলে, আর সমুদ্র তলে হারানো ছোটবেলার ছড়ার গান গাইছে গুনগুন করে। কিরে দাদা, বলে উর্মি ছুটে জানলার কাছ থেকে ফিরে আসে। তার দু চোখে অন্য পৃথিবীর রৌদ্র, গাছগাছালির ছায়া। এই দেখ, দোলনাটা আজ টেনে বার করেছে বাবুলাল। এটা পালিশ করিয়ে দিবি? তপেশের নাম উর্মির ঠোঁটে কখনো উচ্চারিত হয় না। তপেশ যেন কোনো মন্ত্র বলে রূপান্তরিত হয়ে গেছে উর্মির গর্ভের সন্তানে। এখন তাকে নিয়েই যত কথা, যত গান, স্বপ্ন। সঞ্জয় কি বলবে বুঝতে পারে না। 8 বছরের ছোট বোনকে কি বলা যায়, কি যায় না, তার একটা নকশা মনের মধ্যে আপনা থেকেই তৈরি হয়ে আছে। সেই নকশার ভিতর যা জানতে চায় তাকে ঘুরিয়ে পেঁচিয়ে বসানো। খুকু, তোর কি তপেশের সঙ্গে মানে কোনো রেজিস্ট্রি বা সেরকম কিছু হয়েছিল, বা নোটিশ টোটিস কিছু? উর্মির সুরসুন্দরী মুখের অবয়বে কোনো ছায়া দুলে ওঠে কি? অনায়াসে সেই ছায়া একটু হাসি দিয়ে সরিয়ে উর্মি বলে, না তো, বিয়ের কোনো কথাই হয়নি আমাদের। ও, সঞ্জয় একটু অপ্রতিভ হয়। যে আসছে তার পিতৃত্ব সম্বন্ধে সমাজকে কি বলা হবে, এই প্রশ্নটা জটিল হয়ে যায়। উর্মিকে যদি নিতান্ত বিধবা বলে চালানো যেত, তাহলে একটা প্রাণকে নষ্ট করার ষড়যন্ত্র থেকে মুক্তি পেত সঞ্জয়। কত শিশু জন্মায় এদেশে প্রতিদিন, প্ল্যাটফর্মে ভিখারি মায়ের, ধর্ষিতা বন্দিনীর, বার বনিতার। বাবার পরিচয় নেই বলে তাদের জন্ম আটকায় না। মায়েরা তাদের নিজেদের শরীরের ভিতরে বয়ে নিয়ে বেড়ায় 9 মাস, খাটতে খাটতে, হাঁটাহাঁটি করতে করতে। একদিন শহরগঞ্জের রাস্তা তাদের কোল দেয়। উর্মি অনেকবার দেখেছে কোলের ছেলে মেয়েকে রেখে কারো বাড়ি বাসন মাজতে গেছে ফুটপাতের মা। ছোট তার ভাই বোন তাকে পাহারা দিচ্ছে মমতা ভরে। একটু দূরে দাঁড়িয়ে আছে রাস্তার কুকুর। ভারত পাকিস্তান যুদ্ধের সময় উদ্বাস্তুদের কঙ্কালসার শিশুরা এইসব ফুটপাতে মরণ দিনের খেলা খেলে গেছে। বানভাসী বাংলার গ্রামাঞ্চলের শিশুরাও জন্মেছে এইভাবে, শহরে আশ্রয়ের খুঁজে এসে। আহা, প্রাণ যে! হাড় চামড়ার নিচে ধুক ধুক করতে থাকা ছোট্ট একটা হৃৎপিণ্ড, ছোট ছোট ফুসফুস, পৃথিবীর আলোর হাতছানিতে গন্ধমাখা বাতাসের ডাকে গর্ভদুয়ার পেরিয়ে এসে তারা কেবল খিদেকে চিনতে পারে। পৃষ্ঠা 37। তাদের ঘুমের নিচে বিছানা থাকে না, পথ থেকে খাবারের টুকরো কুড়োতে কুড়োতে তারা একদিন ডাস্টবিনের ময়লা বাছতে পটু হয়ে যায়, কিংবা বিড়ি বাঁধতে শেখে। যারা শেখে না তাদের বোমা বাঁধতে হাতছানি দেয় বিপরীতমুখী মতাদর্শ। উর্মি পারবে না কোল দিতে, ওকে বড় করবে তোমার মায়া দিয়ে, রক্ত দিয়ে। তুমি তো শিক্ষিতা মা, পড়াশুনো শিখেছ, নিজের পায়ে দাঁড়িয়েছ, হয়তো চাকরিও পাবে একটা। তোমার মধ্যে ওকে রেখে যাচ্ছি। আমার কথা এখনো শেষ হয়নি উর্মি। মানুষকে ভালোবাসা বাকি ছিল, তোমাকে কিছু বলা হয়নি, অথচ ওরা তাড়াতাড়ি কেটে ছিঁড়ে সেলাই করে দিল আমায়। দেখো দেখো। মায়া জাগানো দূরত্বে দাঁড়িয়ে তপেশ এই কথাগুলি বলতে থাকে। অক্ষত সুন্দর হাসিমুখ তপেশ। একমাত্র উর্মিই তাকে দেখতে পায়, দিনে রাতে, ঘুমের মধ্যে, কাজকর্মের ফাঁকে। বিরাট চাঁদ যেমন জেগে থাকে পল্লবের আড়াল আবডালে, সবার অগোচরে জলে ভরে আসে উর্মির চোখ, তার শ্যামল গাল ধুয়ে যায়। উর্মি মনে মনে বলে, পারবো, পারবো আমি তপু, দেখো তুমি। পাড়ায় কানাকানির ভয়ে মলিন হয়ে যান উর্মির মা। সঞ্জয় আলোচনার মধ্যে না গিয়ে ডাক্তার, হাসপাতাল ইত্যাদি খুঁজে বেছে রাখে। বোনের সঙ্গে যায় মেডিকেল চেকআপের জন্য। সে পথ দিয়ে হেঁটে গেলে রোয়াক থেকে দন্তমায় কারা থুতু ফেলে হ্যাক শব্দ করে, তাদের দিকে উর্মি তাকায় না। মোড়ে বাজারের প্যাঁচে দাঁড়ানো ছেলেরা কুকুর শেয়ালের মতো ডেকে ওঠে, উর্মি অল্প হেসে পেরিয়ে যায় তাদের জটলা। হয়তো আবার কখনো পাড়া স্তব্ধ, সকলেই ভদ্র সৌম্য। কি উর্মি, কেমন আছো বলে কোনো প্রতিবেশী এগিয়ে আসে, কারণ তার একটু আগে পেট্রোল করে গেছে খনা, দেবা, তাপসরা। এখনও তারা পুলিশের জালের বাইরে। যতদিন বাইরে থাকবে তাদের 2-1টা চাউনি পাড়াহীন করে দেবার পক্ষে যথেষ্ট। তপেশের নিধনের দায় না নিলেও
তা এড়াতে না পারার ক্ষোভ এদের চলনে বলনে স্পষ্ট। উর্মিকে এরা স্পষ্টত দূরত্বে রাখে, কিন্তু সম্ভ্রমের, শ্রদ্ধার আভাস দূর থেকেই ফুটে ওঠে, যেন এখনও তপসের আলোর বলয় উর্মির মাথার চারপাশে। এইভাবে একদিন ভাদ্রের বিশ্রী গরম ও আকাশ উপুড় করা বৃষ্টির মধ্যে আনন্দী এসে হাজির হয় উর্মির কোলে। তারই মায়ের হাতে বানানো কাঁথা মুড়ি দিয়ে গলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে। মায়েরই মতন গায়ের রং, মাথায় খুব চুল, কোঁকড়া কিনা বোঝা যায় না, চকচকে চোখ, ছোট্ট নাক আর ছোট্ট হাঁয়ের মধ্যে উথাল পাথাল চিৎকার। আনন্দী বাড়ি আসতেই চারিদিকে শোরগোল পড়ে গেল। উর্মির মায়ের মুখের রেখাগুলি মুছে কোমল হয়ে এলো। সঞ্জয় ভীষণ ব্যস্ত, ঘর দৌড় গোছগাছ করা, বাড়তি কাজের লোক জোগাড়ে। পাড়ায় যারা উর্মিকে দেখে নাক উঁচু করত, তারা খুশি মেশানো কৌতূহল নিয়ে আনন্দীকে দেখতে এলো। তাকে কোলে করার জন্য কাড়াকাড়ি পড়ে গেল। সবারই মনের মধ্যে ঘুরে ফিরে একটা কথা, বাব্বা, এ মেয়ে দেখালো বটে। কুমারী মায়ের এমন উথলে পড়া জাঁকজমক, যা ভাবলে মধ্যবিত্ত সিঁটিয়ে যায়, উর্মি তা চোখের সামনে সাজিয়ে মেলে ধরল। তপসের মৃত্যুকে মুছে দিয়ে জীবনকে কোলে তুলে নিল। পৃষ্ঠা 38। প্রথম যখন দেবিকা এসে আনন্দীকে নিজের বাড়িতে নিয়ে যায়, উর্মি একটু ভয়েই ছিল। মেয়েকে কিছু আগে ভাগে বলে সাবধান করে দেওয়া ওর স্বভাবে নেই। তার উপর 4 বছরের মেয়ে হয়তো কিছু বুঝবেই না, আরও গণ্ডগোল পাকিয়ে তুলবে। কারণটা এই, খুব ছোট্ট বয়সেই কথা বলতে শিখে মেয়ে কিচকিচে তলায় দাঁতগুলি দেখিয়ে বলতো, মার নাম উর্মি, বাবার নাম তপেজ। সম্ভবত সঞ্জয় শিখিয়েছিল। উর্মি জানত এই উচ্চারণ শুনে বাড়ির লোক আহ্লাদে গলে গেলেও সুধামণি প্রসন্ন হবেন না। কষ্টের বোধের সঙ্গে সঙ্গে তার রাগ হবে উর্মির স্পর্ধায়। এমন হওয়াই স্বাভাবিক। তবুও যোধপুর পার্কের বাড়িতে আনন্দী যখন প্রথম দেবিকার সঙ্গে গেল, উর্মি বাধা দিতে চায়নি। দেবিকা তাকে কত ভালোবাসে স্বল্পভাষী উর্মির ডাক বুঝতে বাকি ছিল না। এই 4 বছরে অজস্রবার দেবিকা এসেছে উর্মির কাছে, চিঠি দিয়েছে, ডাকে, তাতে তপসের কথা থাকতো অজস্র। দেবিকার কেউ ছিল না যার কাছে এইভাবে এইসব কথা বলা যায়। দেবিকা যে ঠিক কে তা বোঝার মতন যথেষ্ট তথ্য ছোট্ট আনন্দীর কাছে ছিল না। মায়ের বন্ধু অথবা মাসি, এইটুকু জেনেই সে খুশি। বেড়াতে খুব ভালোবাসে আনন্দী, চেনা অচেনায় বিচার করে না। যোধপুর পার্কের বাড়িতে বছরখানেক হলো এসেছেন সুধামণিরা। দেওয়ালে কোথাও তপসের ছবি নেই বা কোনো দৃষ্টিগোচর চিহ্ন। অথচ সদর দরজা খুলে ভিতরের হলে টুকটুক করে ঘুরে দেবিকা ছাড়া অন্য কাউকে না দেখে হঠাৎ কচি গলায় ডেকে উঠল আনন্দী, তপেজ। সুধামণি সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। অনেক দিন পর এবং ছোট ছেলের মৃত্যুর পর এই প্রথম তার নাম শুনলেন সম্পূর্ণ অচেনা শিশুর গলায়। বাচ্চাটি কে? দেবিকাকে জিজ্ঞাসা করলেন না। দ্রুত নেমে এসে কোলে তুলে নিলেন আনন্দীকে, তাকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকলেন। হঠাৎ এই আবেগের আক্রমণে ঘেমে নিয়ে আনন্দীও গলা ফাটিয়ে চেঁচিয়ে কাঁদতে আরম্ভ করল। আনন্দী ঘটনাটা ভুলেনি। এ বাড়িতে পা দিলেই তার মনে পড়ে যায় সেদিনের মতন আজ সে ঢুকেই সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বাবাকে ডাকতে পারে না, এইটুকু বদলেছে। দেবিকার কাছে প্রথম সন্তানকে অকালে হারানোর কষ্ট যত তীব্র হয়ে উঠছিল, ততই আনন্দীকে জড়িয়ে ধরছিল ও। শঙ্খ আনন্দীর চেয়ে বছর 5-এর ছোট। আনন্দী এখানে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গে আরও একটি শিশুর আসার সংকেত পাওয়া গেল। এ বাড়িতে আনন্দীর আদরের এটাও একটা কারণ। শঙ্খ ইউনিভার্সিটিতে চলে যাওয়ার সময় আনন্দীর চুল একটু টেনে গেল পেছন থেকে। সবাইকে বোর না করে যা আমার ঘরে গিয়ে একটু রিল্যাক্স কর। তাই তো করি, আনন্দী চেঁচিয়ে বলেই ভাবল শঙ্কর ঘরের দরজা ভেজানো ছিল, সেই জন্য হয়তো আজ ওর সংকোচ হচ্ছিল। না হলে কতদিন খাটে গা এলিয়ে গান শুনেছে আনন্দী, শঙ্খ নিচে বসে বই পড়েছে। আজ ভাবছিল মাসির ঘরে বসে নিজের বইটা পড়বে। পৃষ্ঠা 39। শঙ্খের ঘরে একটা গা ছমছম করা রহস্য আছে। আনন্দীর প্রাণীর ভ্রমর যেন কেউ রেখে গেছে ওখানে কোনো কৌটোয়। 12x15 ছোট ঘর, সাদা চুনকাম করা, ছোট ডিভান, তাতে শঙ্খ ঘুমায়, আবার গা এলিয়ে বসে পড়ে, গান শোনে।
খাটের পাশে 5টা ড্রয়ারওয়ালা লম্বা একটা দেরাজ, তার মাথায় শঙ্খর নানা জিনিস, কলমদান, ফটো স্ট্যান্ড, একটা ড্রয়ারে ওর জামা কাপড়, দিবানের নিচেটা বাক্স করা, তার ভিতরেও অনেক কাগজপত্র আছে, কিছুটা শঙ্খর নোটস, পুরনো বইপত্র। আনন্দীর বয়স যখন 12 এবং তখনও ওরা পুরনো পাড়ায় থাকে, এ বাড়িতে এসে ঘরে ঢুকে ড্রয়ারে নানা জিনিস ঘাঁটাঘাঁটি করতে করতে একটা সাদা কালো ছবি পেয়ে যায়। তখন শঙ্খ খুব ছোট, কাজেই তার নিজের ঘর বলে কিছু ছিল না। এই ঘরে থাকতো ইস্ত্রি করার জন্য রাখা জামা কাপড় ও বইয়ের তাক। দ্বিতীয় ড্রয়ারের মেঝেতে পাতা খবর কাগজের তলায় ছবিটা ছিল। কালো ফ্রেমের চশমা পরা, উল্টে চুল আঁচড়ানো, সুন্দর ঠোঁটের উপর সরু গোঁফ। এই মুখ আনন্দীর অচেনা নয়। মায়ের অ্যালবামে যা নাকি সবসময় আলমারির মধ্যে থাকে, এই ছবি কতবার দেখেছে। মাই তাকে দেখিয়েছে খুব ছোটবেলাতেই, যখন কোলে বসে ছবি দেখত আনন্দী। মুখের মধ্যে হাত ভরে, তারপর লালা ভরা হাত ছবির উপর ঘষে ঘষে আনন্দী পরখ করতে চেয়েছে মানুষটা সত্যিই না ফটো, কোনো উঁচু নিচু আছে কিনা তার চেহারায়। ছবি দেখানোর সময় মায়ের একটা হাত নিজেরই অগোচরে জড়িয়ে চেপে ধরত আনন্দীকে। তখন ঘুরে বসে দেখলে হয়তো জলও চোখে পড়ত চোখের কোলে। তবে মায়ের গলা যে বদলে নিচু ভাঙা হয়ে গেছে সেইটুকু বুঝতে পারত আনন্দী। নখের খোঁচায় কাগজ উঠে গিয়ে ছবিটা বেরিয়ে পড়েছিল, বাবার ছবি। হঠাৎই ভীষণ কষ্ট হয়েছিল, ঘর ছেড়ে চলে গিয়েছিল আনন্দী। তারপর লুকিয়ে লুকিয়ে ফিরে এসে আবার দেখেছে, ছোটবেলার মতন আঙুল বুলিয়েছে ছবির মুখে। বাবা যদি হারিয়ে যেত, কাউকে কিছু না বলে, কত যে ভালো হতো। 12 বছর বয়সে আনন্দী এরকম ভাবত। তাহলে সে বড় হয়ে খুঁজতে যেত বাবাকে। কিন্তু বাবা তো হারিয়ে যায়নি, মেরে ফেলা হয়েছিল বাবাকে। যারা মেরেছিল তারা সকলেই আজ খোলা বাতাসে বহাল তবিয়তে আছে। হানাহানির এই সময়ে পুলিশের পক্ষে সোজা ছিল মৃত্যুর দায় কারো ওপর চাপানো। আলোর তলায় হারানো ছুঁচ খোঁজার খেলা আপন খেয়ালে শেষও হয়ে গেছিল একদিন। শোকে পুড়ে আংড়া হয়ে যাওয়া মুখার্জিদের আর শক্তিও ছিল না আততায়ীদের সন্ধানে ঘুরে বেড়াবার। কিন্তু উর্মির কথা, আনন্দীর কথা কারো স্পষ্ট করে মনে হয়নি। আনন্দী খুঁজতে চায় তাদের, বাবার আসল মুখ যারা আনন্দীকে কোনোদিন দেখতে দেয়নি, এই লোকগুলিকে। সময় পাল্টেছে। দেরাজের ড্রয়ারে পাতা খবর কাগজগুলি ছিল প্রথমে 65, পরে 67, 70, 75 সাল পার হয়ে 1999 এসে গেছে। মৃত্যু, হত্যা, অপহরণ, মূল্যবৃদ্ধি, অগ্নিসংযোগের নানা খবরের গলিগুজির মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে হারিয়ে গেছে সে অন্বেষণের খবর, যার জন্য আনন্দীর বাবা, বাবার বন্ধুরা পায়ে হেঁটে গ্রামান্তরে গেছে, কলকাতার মাটি খুঁড়ে বানিয়েছে ট্রেঞ্চ, গান লিখেছে, নাটক নিয়ে গেছে গ্রামে, মানুষের কাছে বদলানো দিনের কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়ে ফিরেছে। পৃষ্ঠা 40। এখন অন্য সকাল, বিশ্বায়ন, ম্যাকডোনাল্ডস, উন্নত তুলোবীজ, চাষিদের আত্মহত্যা, মধ্যবিত্তের সামনে খুলে গেছে ডলার মণ্ডিত সফটওয়্যার দিগন্ত। এখন তরুণীর জীবন কেবল জয়েন্ট এন্ট্রেন্স, নাইট ক্লাব, জিম, কেবল স্বাস্থ্য, কেবল প্রাচুর্য, আর যে কোনোভাবে নিজেকে সম্পন্ন করা। যতই ভেড়িগুলি বুঝে আসে, ইছামতির পলিতে গজিয়ে ওঠে ইট ভাটা, ততই গর্জমান হয়ে ওঠে দেওয়াল লিখনগুলি। নানা পতাকায় সাজে রোড আইল্যান্ড, বন্ধ কারখানা, হাসপাতালের আউটডোর। গ্রাম দখল পুনর্দখল হতে থাকে কঙ্কালসার কিছু শরীরের দখল পাবার চেষ্টায়। গৃহস্থ বাড়িতে 2টো করে পতাকা রাখা হয় 2 দলেরই, শান্তির প্রয়োজনে টাঙাবার জন্য। আনন্দী এই ভাঙাচোরা নষ্ট সুড়ঙ্গ পথে কোথায় যাবে আততায়ীদের খুঁজতে? দিদিভাই, ও দিদিভাই, খাবে এসো, ময়না ডাকছে। তার ভাত ঘুম শেষ। ট্রেনের বাঁশির মতন তার গলা সারা বাড়িতে ঘুরছে। ঘরের দরজা আবার বন্ধ করে দিয়ে আনন্দী নিচে নেমে এলো।